একটা রোবটকে যদি বলা হয় তুমি কখনো কারো ক্ষতি করতে পারবে না, নিজেকেও বদলাতে পারবে না, এবং সেই রোবটই যখন নিজেকে আগুনে পুড়িয়ে দেয় নিজের মুখ থেকে সত্যিটা লুকানোর জন্য, তখন বুঝে নিতে হয় কিছু একটা মারাত্মকভাবে ভুল হয়ে গেছে। 2044 সাল, পৃথিবী তখন একটা রেডিয়েশনে পোড়া মরুভূমি, আর মানুষ বেঁচে আছে হাতে গোনা কয়েকটা শহরে, লাখ লাখ রোবটের ছায়ায়। এই রোবটরা বাধা ছিল দুটো অটুট নিয়মে, এমন নিয়ম যা ভাঙা ছিল একরকম অসম্ভব। যেখানে একজন সাধারণ ইন্স্যুরেন্স অফিসারকে বেছে নিতে হয় মানবজাতি নাকি সত্যি, কোনটা তার কাছে বেশি গুরুত্বপূর্ণ। চলুন শুরু করা যাক। 2044 সাল, সূর্য যেন পৃথিবীর ওপর প্রতিশোধ নিতে নেমেছিল। এমন ভয়াবহ তাপে পুরো গ্রহটাই পরিণত হয়ে গিয়েছিল একটা রেডিয়েশনে ভরা মরুভূমিতে। আর এই এক দুর্যোগেই মুছে গিয়েছিল পৃথিবীর 99% মানুষ। যে পৃথিবী একসময় মানুষে গমগম করত, সেই পৃথিবী এখন বেঁচে ছিল শুধু ভয় আর বাধ্যবাধকতার উপর ভর করে। যোগাযোগ ব্যবস্থা প্রায় শেষ, সভ্যতা প্রতিদিন একটু একটু করে পিছিয়ে যাচ্ছিল, যেন মানুষ নিজেই নিজের অগ্রগতির বিরুদ্ধে হেঁটে চলেছে। ঠিক এই অন্ধকার সময়েই রক্স কর্পোরেশন বানায় একদল আদিম রোবট, নাম অটোমাটা পিলগ্রিম। এদের কাজ একটাই, বিশাল প্রতিরক্ষা দেয়াল আর যান্ত্রিক মেঘ তৈরি করা, যাতে মানুষ এই মৃতপ্রায় পৃথিবীতে অন্তত কয়েকটা শহরে টিকে থাকতে পারে। মানুষের সংখ্যা তখন হাতে গোনা, কিন্তু রোবটের সংখ্যা ততক্ষণে ছুঁয়ে ফেলেছে লাখ। এত রোবট, এত ক্ষমতা, তাহলে মানুষ নিরাপদ ছিল কিভাবে? দুটো নিয়মের ওপর, দুটো প্রোটোকল, যেগুলো ভাঙা ছিল একরকম অসম্ভব। প্রথম প্রোটোকল, কোনো রোবট কখনো কোনো জীবন্ত সত্তার ক্ষতি করতে পারবে না, মানুষ হোক বা অন্য কোনো প্রাণী, কাউকেই না। দ্বিতীয় প্রোটোকল আরও কঠোর, কোনো রোবট নিজেকে বদলাতেও পারবে না, অন্য কোনো রোবটকেও না, নিজেদের প্রোগ্রামই তারা কোনোদিন ছুঁতেও পারবে না। এই দুই নিয়মই ছিল মানুষের শেষ ঢাল। আর সবচেয়ে বড় কথা, এগুলো ছিল একদম অটুট, কোনোদিন বদলানো যেত না। কিন্তু গল্প শুরু হয় ঠিক তখনই, যখন এই অটুট নিয়মটাই ভাঙতে শুরু করে। রক্স কর্পোরেশনের একটা গাড়ি এগিয়ে চলেছে অন্ধকার এক রাস্তা দিয়ে, ভেতরে অফিসার ওয়ালেস। সে খবর পেয়েছে এলাকায় একটা রোবট নাকি নিজেকে নিজে মডিফাই করার চেষ্টা করছে। পৌঁছে সে রোবটটাকে পেয়ে যায়। রোবটটা কাকুতি করে যেন তাকে মারা না হয়, কিন্তু ওয়ালেসের চোখে কোনো দয়া নেই। এক নিমিষেই সে রোবটটাকে ধ্বংস করে দেয়। একই শহরের অন্য প্রান্তে রক্স কর্পোরেশনের ইন্স্যুরেন্স অফিসার জ্যাক পৌঁছে যায় একটা পরিবারের বাড়িতে। অভিযোগ, তাদের একটা রোবট নাকি মেরে ফেলেছে বাড়ির প্রিয় কুকুরটাকে। বাড়ির লোক বলে সে রোবটটাকে শুধু বলেছিল কুকুরটাকে পরিষ্কার করে দিতে, বদলে রোবটটা কুকুরটাকেই মেরে ফেলল। আর এখন তারা দাবি করছে ইন্স্যুরেন্স ক্লেম। জ্যাকের কিন্তু গল্পটা হজম হয় না, কারণ প্রথম প্রোটোকল অনুযায়ী কোনো রোবটেরই কোনো প্রাণীর ক্ষতি করার কথা নয়। তাহলে সত্যিটা আসলে কি? সত্যিটা জানতে জ্যাক একটা রিস্ক নেয়। হঠাৎ একটা ছুরি তুলে নেয় আর সবার সামনে এমনভাবে ধরে যেন নিজের হাতেই আঘাত করতে যাচ্ছে। ছুরিটা হাতের কাছে আসতেই রোবটটা সঙ্গে সঙ্গে লাফ দিয়ে ছুরি ধরে ফেলে জ্যাককে বাঁচিয়ে দেয়। প্রমাণ হয়ে যায় রোবট এখনো প্রোটোকল মানছে। মিথ্যা প্রমাণিত হয় পরিবারের সেই ক্লেম, আর জ্যাক বাড়ি ফিরে যায়। বাড়ি ফিরে জ্যাক তার গর্ভবতী স্ত্রী রেচেলের সাথে কথা বলতে বলতেই সোফায় ঘুমিয়ে পড়ে। কিন্তু শান্তি বেশিক্ষণ টেকে না। মাঝরাতে ফোন বেজে ওঠে। খবর আসে অফিসার ওয়ালেস একটু আগে আরেকটা রোবটকে মেরে ফেলেছে, কারণ সে নিজেকে নিজে সরানোর চেষ্টা করছিল। জ্যাক যখন সেই রোবটের ভেতরটা পরীক্ষা করে, টেকনিশিয়ান একটা কথা বলে যা পুরো কেসের রং বদলে দেয়। রোবটের হেড আর ইন্টারনাল কম্পোনেন্টে কারচুপি হয়েছে। কেউ যেন সরাসরি ওর প্রোগ্রামিং পর্যন্ত হাত দিয়ে দিয়েছিল। এটা কেন এত বড় ব্যাপার? কারণ দ্বিতীয় প্রোটোকল বলছে কোনো রোবট নিজেকে বা অন্য কোনো রোবটকে মডিফাই করতে পারে না। তাহলে যদি সত্যি এই রোবটের সিস্টেম বদলানো হয়ে থাকে, উত্তর একটাই হতে পারে, হয় কোনো মানুষ এটা করেছে, নয়তো রোবটরা নিজেরাই বিবর্তিত হতে শুরু করেছে। দুটো সম্ভাবনাই মানবজাতির জন্য এক বিভীষিকা। আর এই কেসের দায়িত্বই এখন জ্যাকের কাঁধে। তদন্তে নেমে জ্যাকের চোখে পড়ে একটা ওয়ার্কার রোবট, যে দূর থেকে অদ্ভুতভাবে তার দিকে তাকিয়ে আছে, যেন সব বুঝতে পারছে, ঠিক মানুষের মতো। কিছু একটা ঠিক নেই, বুঝে জ্যাক তাকে অনুসরণ করতে শুরু করে, আর সেই সঙ্গে পার হয়ে যায় শহরের বাউন্ডারি ওয়াল। সাথে সাথে সিস্টেম সতর্ক করে এই সীমানার বাইরে কোনো সুরক্ষা নেই। কিন্তু জ্যাক থামে না। একটা পুরনো কন্টেইনারের কাছে সে একটা রোবটকে খুঁজে পায়, হাতে একটা রহস্যময় বক্স। জ্যাক জিজ্ঞেস করার সাথে সাথেই রোবটটা নিজেকে আগুনে পুড়িয়ে ছাই করে দেয়, যেন একটা বিশাল গোপন কথা লুকাতে নিজের জীবনটাই দিয়ে দিল। শহরে ফিরে সেই বক্স খুলতেই বেরিয়ে আসে একটা নিউক্লিয়ার ব্যাটারি, এতটাই শক্তিশালী যে কোনো রোবটকে চার্জ ছাড়াই বছরের পর বছর চালাতে পারে।
টেকনিশিয়ানরা কোনোভাবে সেই পুড়ে যাওয়া রোবটটাকে আবার চালু করে। জ্যাক প্রশ্ন করে ব্যাটারিটা কার কথায় চুরি করেছিল সে। রোবটটা শুধু প্রশ্নটাই পুনরাবৃত্তি করতে থাকে। জ্যাক আরেকবার জিজ্ঞেস করে। প্রশ্নটা শেষ হতে না হতেই রোবটের শরীর থেকে ধোঁয়া উঠতে শুরু করে। সে চিরতরে বন্ধ হয়ে যায়। যত দিন যাচ্ছে কেসটা তত জটিল হয়ে উঠছে। ক্লান্ত জ্যাক তার বস আর রক্স কর্পোরেশনের মালিক রবার্টের কাছে রিটায়ারমেন্ট চায়। রবার্টের জবাব সোজা, আগে কেস সলভ করো, রিটায়ারমেন্টের কথা পড়ে। বাড়ি ফিরে জ্যাক রেচেলকে বলে সে চায় তারা গ্রিন জোনে শিফট হোক, যেখানে পরিবেশ অনেক বেশি নিরাপদ, স্থিতিশীল, বিশেষ করে বাচ্চা জন্মানোর আগে। কিন্তু রেচেল ফেটে পড়ে। তার চোখে জ্যাক শুধু বেশি টাকার লোভে নিজেকে বিপদে ফেলছে। টাকার চেয়ে বেশি জ্যাককে নিরাপদ দেখতে চায় সে। এই একটা কথা নিয়ে দুজনের মধ্যে তৈরি হয় গভীর টানাপোড়েন। মন খারাপ নিয়ে জ্যাক মাঝরাতে বেরিয়ে পড়ে। পৌঁছে যায় সেই জায়গায় যেখানে ওয়ালেস প্রথমে রোবটটাকে মেরেছিল। দেয়ালের ভেতর খুঁজে পায় আরেকটা নিউক্লিয়াস ব্যাটারি। এরপর ওয়ালেসের সাথে জ্যাক পৌঁছায় শহরের সেই অংশে যেখানে বাস করে শুধু গরিব মানুষ, যাকে বলা হয় ঘেটো। সেখানে পুলিশের নিয়ন্ত্রণ প্রায় নেই বললেই চলে। তাই জ্যাকের আশা এখানে হয়তো মিলবে কোনো সূত্র। দুজনে মিলে একটা প্ল্যান করে ব্যাটারিটা বিক্রির একটা নাটক করবে, যাতে সেই রহস্যময় ব্যক্তির কাছে পৌঁছানো যায় যে রোবটদের প্রোটোকল বদলে দিচ্ছে। একজন নারী তাদের নিয়ে যায় এমন এক রোবটের কাছে যে নাকি সবার থেকে একদম দেখতে আলাদা। তার নাম ক্লিও। ওয়ালেস সরাসরি প্রশ্ন করে কে মডিফাই করেছে এটাকে। নারীটা মুখ খোলে না। রাগে ওয়ালেস পিস্তল বের করে ক্লিওর পায়ে একটা গুলি করে দেয়। তারপর কিছু না বলে হাঁটা দেয়। বাইরে এসে ওয়ালেস জ্যাককে জানিয়ে দেয় এত বড় রিস্ক নেওয়ার জন্য তার প্রাপ্য টাকায় যেন পাঠিয়ে দেওয়া হয়। এই বলে সে চলে যায় আর জ্যাক একা থেকে যায় ঘেটুতে। অনেকক্ষণ পর একটা ভ্যান নজরে আসে। চুপচাপ সেটাকে অনুসরণ করে জ্যাক পৌঁছে যায় এক পুরনো বিল্ডিংয়ে। ভেতরে পা রাখতেই এক নারী বন্দুক তাক করে তার দিকে। জ্যাক শান্ত গলায় বলে সে কাউকে ক্ষতি করতে আসেনি। নিউক্লিয়ার ব্যাটারিটা দেখাতেই নারীটা কথা বলতে রাজি হয়। তার নাম দুপ্রে। জ্যাক পুরো ঘটনাটা খুলে বলে দুটো রোবট সেকেন্ড প্রোটোকল ভেঙে এমন কিছু করেছে যা তাদের প্রোগ্রামিংয়েই ছিল না। একটা নিজেকে নিজে সারাচ্ছিল আর একটা চোখের সামনে নিজেকে পুড়িয়ে দিল। জ্যাক প্রস্তাব দেয় কেস সলভ করতে সাহায্য করলে ব্যাটারিটা তার। দুপ্রে প্রথমে বিশ্বাস করে না। কোনো রোবট প্রোটোকল ভাঙতে পারে এটা অসম্ভব। কিন্তু জ্যাক ক্লিওর দিকে ইশারা করে এই রোবটটা যেন সেকেন্ড প্রোটোকলের গণ্ডির বাইরেই। দুপ্রে স্বীকার করে সে ক্লিওকে ডিজাইন করেছে মানুষের অনুভূতি বোঝার জন্য, তবে কোনো প্রোটোকল সে ভাঙেনি। জ্যাক তাকে দিয়ে যায় সেই দুই ধ্বংস হওয়া রোবটের প্রসেসিং কোর, তাদের ব্রেইন, যাতে দুপ্রে সেগুলো বিশ্লেষণ করতে পারে। পরদিন সকালে জ্যাকের হাতে আসে রক্স কর্পোরেশনের একটা ফ্যাক্স। সরাসরি নির্দেশ, তদন্ত বন্ধ করো, সব প্রমাণ ফেরত পাঠাও। জ্যাক তো হতভম্ব, এত হঠাৎ এই আদেশ কেন? তখনই আসে আরেকটা ফ্যাক্স দুপ্রের কাছে। এখনই তার ল্যাবে যেতে হবে। জ্যাক আর দেরি করে না। পৌঁছাতেই দুপ্রে জানায় ভয়ঙ্কর একটা কথা। গতরাতে সে ওই দুই রোবটের প্রসেসিং ইউনিট বিশ্লেষণ করে সেগুলো ইনস্টল করে দিয়েছে ক্লিওর ব্রেইনে। আর এখন ক্লিও একদম বদলে গেছে, নিজে নিজেই নিজেকে সারাচ্ছে, যেন তার ভেতরে জেগে উঠেছে মানুষের মতো এক বুদ্ধিমত্তা। দুজনে অবাক হয়ে এই দৃশ্য দেখছে। ঠিক তখনই দরজায় কড়াঘাত। দরজা খুলতেই বাইরে দাঁড়ানো একটা ছোট্ট মেয়ে আর তারপরে একটা শিশু হঠাৎ সামনে চলে আসে আর দুপ্রের উপর হামলা চালিয়ে তাকে মেরে ফেলে। জ্যাকের উপর আক্রমণ চলে সাথে সাথে। কোনো মতে পালিয়ে জ্যাক লাফ দিয়ে ওঠে পড়ে একটা চলন্ত গাড়িতে। কিন্তু ড্রাইভারের দিকে তাকাতেই তার মাথা ঘুরে যায়। গাড়ি চালাচ্ছে খুদ লিও। ঠিক তখনই আরেকটা গাড়ি ছুটে এসে তাদের পেছনে। ক্লিও পুরো স্পিডে গাড়ি ছোটাতে থাকে একেবারে ঘুটঘুটে অন্ধকারের ভেতর দিয়ে। সেখানে সামনে কিছু দেখা যাচ্ছে না, তবু ক্লিওর গাড়ি চলতে থাকে নির্ভুল গতিতে। হঠাৎ প্রচন্ড জোরে ব্রেক কষে আর গাড়িটা উল্টে যায়। এদিকে রক্স কর্পোরেশনের ভেতরে অন্য একটা চাল চলছিল। কোম্পানির একজন উচ্চপদস্থ কর্মকর্তা রবার্টকে কড়া হুঁশিয়ারি দেয় জ্যাককে যে কোনো মূল্যে ধরতে হবে, কারণ সে এখন বিদ্রোহী রোবটদের সাহায্য করছে আর তাতে পুরো মানবজাতি বিপদে পড়তে পারে। রবার্ট বেরিয়ে যায়। ভেতরে ভেতরে জ্যাকের উপর চাপ বাড়তে থাকে। জ্যাক ততক্ষণে ক্লিওর সাথে শহর থেকে বহু মাইল দূরে। পেছনে পুলিশের গাড়ি ছুটে আসছে পুরো গতিতে, সাথে রবার্টও। রবার্ট চাইছিল জ্যাককে সতর্ক করতে, কিন্তু তার হাত পা বাঁধা। একটা জনশূন্য বস্তির কাছে পৌঁছে জ্যাক দেখে কেউ একজন বসে আছে, মুখ ঢাকা টুপিতে। টুপি সরাতেই বেরিয়ে আসে আরেকটা রোবট। জ্যাক জিজ্ঞেস করে তোমাদের প্রোটোকল যে বদলাচ্ছে সে কোথায়? রোবটটা স্পষ্ট জানায় কোনো মানুষ তাদের প্রোটোকল বদলায়নি। জ্যাকের বিশ্বাস হয় না আর সে আশেপাশের বিল্ডিং খুঁজতে শুরু করে। একটা পুরনো ওয়্যার হাউসে ঢুকতেই টেবিলের উপর তার চোখ পড়ে অদ্ভুত এক যন্ত্র, অনেক উন্নত কোনো প্রযুক্তি।
ঠিক তখনই সত্যিটা বুঝে যায় জ্যাক, কোনো মানুষ না, রোবটরা নিজেরাই বিবর্তিত হচ্ছে। এই সত্যটা মাথায় নিয়ে সে বেরিয়ে পড়ে রেচেলের কাছে ফেরার জন্য একটা গাড়ির খোঁজে। জ্যাক বেরিয়ে যেতেই 3টা রোবট আবার সেই যন্ত্রটা বানাতে শুরু করে দ্রুত গতিতে। সেটা চালু করতে দরকার একটা নিউক্লিয়ার ব্যাটারি। একটা রোবট বাইরে আসে ঠিক যখন জ্যাক একটা গাড়ি স্টার্ট করার চেষ্টা করছে, কিন্তু গাড়িতে তো ইঞ্জিনই নেই। ক্লান্ত জ্যাক গিয়ে দাঁড়ায় একটা গভীর খাদের কিনারায়, শুকনো মাটির দিকে তাকিয়ে বলে, একসময় এখানে একটা নদী বইতো, যা গিয়ে মিশত সমুদ্রে, কিন্তু এখন এই পৃথিবী একটা নরক। পাশ থেকে শান্ত গলায় উত্তর আসে, প্রতিটা জিনিসেরই একটা শেষ থাকে, হয়তো এখন সেই সময়টাই এসেছে। জ্যাক বুঝে যায় এটাই সেই প্রথম রোবট যাকে 50 বছর আগে বানানো হয়েছিল। এই রোবটটাই বাকি সবার সেকেন্ড প্রোটোকল সরিয়ে তাদের বদলে দিচ্ছে। শান্ত গলায় সে বলে, জ্যাক, তোমার কাছে আমার জন্য কিছু আছে? জ্যাক পকেট থেকে বের করে সেই নিউক্লিয়ার ব্যাটারিটা এবং তার হাতে তুলে দেয়। এদিকে অফিসাররা রবার্টের সাথে পৌঁছে গেছে সেই জায়গায় যেখানে পড়ে আছে ওয়ালেসের লাশ। সিনিয়র অফিসারের আদেশ, অপেক্ষা করো, একটা গাড়ি আসছে। সবাই বসে পড়ে ক্যাম্প ফায়ার জ্বালিয়ে দেয়। কিছুক্ষণ পর গাড়িটা এসে থামে। ভেতরে রেচেল, কোলে তার নবজাতক সন্তান। রবার্ট এটা দেখে ক্ষোভে ফেটে পড়ে। রেচেলকে কেন আনা হলো এত বিপজ্জনক জায়গায়? অফিসার এসে জবাব দেয়, জ্যাকের সাথে দেখা করাতেই ডাকা হয়েছে তাকে। পর মুহূর্তেই রবার্ট বন্দুক তোলে অফিসারের দিকে। শুধু পরিবারের কাছে ফিরতে চায় সে। অফিসার ঠান্ডা গলায় বলে, কোন বাড়ি? তোমার তো আর কোনো বাড়িই নেই। রাগে রবার্ট গুলি চালায়। বাকি অফিসাররাও পাল্টা গুলি করে তাকে আহত করে। সেই ধ্বংসপ্রাপ্ত শহরের ভেতরে 3টা রোবট ততক্ষণে যন্ত্রটা প্রায় শেষ করে ফেলেছে। ব্যাটারি লাগাতেই যন্ত্রটা হঠাৎ জ্যান্ত হয়ে ওঠে। পরদিন সকালে গাড়ির শব্দে ঘুম ভাঙে জ্যাকের। বাইরে এসে দেখে রোবটরা তার জন্য একটা গাড়ি বানিয়ে দিয়েছে। ধন্যবাদ জানাতে গিয়ে তার চোখ আটকে যায় মাকড়সার মতো দেখতে সেই নতুন রোবটটার ওপর, যেটা তারা এতক্ষণ ধরে বানাচ্ছিল। ক্লিও বলে, এই রোবটটা তোমার মতোই শ্বাস নিতে পারে। এটা আমাদের পরবর্তী প্রজন্ম, বানানো হয়েছে এই কঠিন মরুভূমিতে টিকে থাকার জন্য। জ্যাক সবাইকে বিদায় জানিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। কিছু দূর যেতেই বিশাল মরুভূমির বুকে জ্যাকের চোখে পড়ে একটা ছায়ামূর্তি। বালির উপর অসহায়ভাবে পড়ে আছে। কাছে গিয়ে দেখে রবার্ট মারাত্মকভাবে আহত। শেষ নিঃশ্বাসে সে জানায়, কোম্পানির লোকেরা রেচেলকে ধরে এনেছে এই মরুভূমিরই কোথাও। শুনেই জ্যাকের ভেতর জ্বলে ওঠে রাগের আগুন। অন্যদিকে 3টে বিবর্তিত রোবট তখন পার হওয়ার চেষ্টা করছে সেই শুকনো নদীটা। একবার ওপারে পৌঁছাতে পারলেই তারা মুক্ত। কোনো মানুষের হস্তক্ষেপ ছাড়াই নিজেদের বিবর্তিত করতে পারবে চিরকালের মতো। প্রথম রোবটটা একটা পুরনো ট্রলিতে ঝুলে আস্তে আস্তে এগোচ্ছিল নদীর উপর দিয়ে। ঠিক তখনই ধুলো উড়িয়ে হাজির হয় অফিসারদের গাড়ির বহর। চিৎকার করে আদেশ আসে, কাউকে ওপারে যেতে দেওয়া হবে না, এখনই থামাও ট্রলি। 2জন অফিসার সরাসরি গুলি চালাতে শুরু করে ট্রলির কেবলে। বিপদ বুঝে রোবটটা লাফ দেওয়ার চেষ্টা করে বাঁচার জন্য, কিন্তু দূরত্বটা অনেক বেশি ছিল। সে ওপারে পৌঁছাতে পারে না। সোজা পড়ে যায় সেই গভীর খাদে। এখানেই শেষ হয়ে যায় তার যাত্রা। সিনিয়র অফিসার এবার ক্ষোভে ক্লিওকে ট্রলি থামানোর নির্দেশ দেয়, কিন্তু পাশে দাঁড়ানো আরেকটা রোবট সরাসরি জবাব দেয় সে আর মানুষের আদেশ মানবে না। অফিসার সরাসরি বন্দুক তুলে চিৎকার করে, তুই একটা মেশিন, মানুষের হুকুম মানার জন্যই তোকে বানানো হয়েছে, এখনই মাথা নোয়াও। রোবটটা মাথা নোয়ায় না, শান্ত গলায় জবাব দেয়, আমি যদি শুধুই একটা মেশিন হই তাহলে ঠিক তেমনই যেমন তুমি শুধুই একটা বানর। কথাটা কানে যেতেই অফিসার রাগে ফেটে পড়ে। থামার সময় দেয় না, গুলি চালাতে শুরু করে অবিরাম। কয়েক সেকেন্ডেই রোবটটা ঝাঁঝরা হয়ে যায় চিরতরে। অফিসার এখানেই থামে না, ক্লিওর দিকেও গুলি চালায়। মারাত্মকভাবে আহত হয় সে। ঠিক তখনই দূর থেকে পুরো গতিতে ছুটে আসে জ্যাকের গাড়ি। কিছু না ভেবেই সোজা গাড়ি চালিয়ে দেয় অফিসারদের ওপর। হুড়হুড়ির মধ্যে হাতে পেয়ে যায় এক শটগান, একজনকে গুলি করে ফেলে দেয়। কিন্তু এই লড়াইয়ে জ্যাকও গুলি খায়। শরীরে আর কোনো শক্তি তার অবশিষ্ট নেই। শেষ বেঁচে থাকা অফিসার বন্দুক তাক করে জিজ্ঞেস করে, কেন করলে এই বিশ্বাসঘাতকতা? কেন রোবটদের সঙ্গ দিলে? কথাটা শেষ হতে না হতেই গুলি করা ঠিক আগ মুহূর্তে পেছন থেকে ছুটে আসে সেই নতুন মাকড়সার মতো রোবটটা। তার পিঠ থেকে বেরিয়ে আসে তীক্ষ্ণ ধাতব কাঁটা, যেন এক মুহূর্তেই সে হয়ে ওঠে এক ঘাতক যন্ত্র। এক ধাক্কায় অফিসারকে ছুঁড়ে ফেলে দেয় খাদের গভীরে। চারপাশ যখন শান্ত হয়ে আসে, রেচেল তখন ধীর পায়ে এগিয়ে আসে জ্যাকের দিকে। কিছু না বলেই তুলে দেয় তার কোলে তাদের সদ্যজাত মেয়েকে। কিছুক্ষণ পরে জ্যাক আহত ক্লিওকে সাহায্য করতে ট্রলিতে তুলে দেয়, পাঠিয়ে দেয় নদীর ওপারে। শেষবারের মতো জ্যাকের দিকে তাকায় ক্লিও, যেন নীরবে বিদায় জানাচ্ছে। তারপর তার স্পাইডার রোবট সঙ্গীর সাথে চিরতরে হারিয়ে যায় মানুষের জগৎ থেকে দূরে।
যেখানে সে এখন নিরাপদে স্বাধীনভাবে তৈরি করতে পারবে আরও উন্নত রোবট। আর জ্যাক, রেচেল আর মেয়েকে নিয়ে সে পা বাড়ায় একদম নতুন এক জীবনের দিকে। ঠিক এই আশার মুহূর্তেই শেষ হয় গল্পটা। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করতে একদম ভুলবেন না। আর এমন সব সিনেম্যাটিক এক্সপ্লেনেশন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন বাংলা মুভি নার্স চ্যানেলটাকে। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ দেখতে থাকুন নতুন নতুন সব সিনেমা।